friends, this is Sudha and welcome you to my channel. আজকে আমরা প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের জন্য 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে কি প্রশ্ন আছে দেখো। আদর্শ শিক্ষক বলতে কি বোঝেন? আদর্শ শিক্ষক আমরা তাকেই বলবো যার বিষয়গত জ্ঞানের পাশাপাশি সেই জ্ঞানটিকে কিভাবে শিক্ষার্থীদের সামনে সুষ্ঠুভাবে এবং মনস্তাত্ত্বিক পদ্ধতিতে উপস্থাপন করা যায় সে বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকবে। এছাড়া তার সঙ্গে শিক্ষার্থীদের যে সম্পর্ক সেটা খুবই মধুর হবে এবং তার যে চরিত্র হবে সেটা হবে শিক্ষার্থীদের কাছে আদর্শ গ্রহণীয়। অর্থাৎ সেই শিক্ষক মহাশয়কে দেখে শিক্ষার্থীরা তাদের জীবনে প্রেরণা পাবে এবং তারা তার মতনই হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যে শিক্ষক মহাশয়কে দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং তার কাছ থেকে সুষ্ঠু শিক্ষা গ্রহণ করতে পারবে এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটিও মধুর হবে, সেই শিক্ষককে আমরা বলবো আদর্শ শিক্ষক। পরবর্তী প্রশ্ন দেখো, সার্বজনীন প্রাথমিক শিক্ষার অর্থ কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে তোলা। এবং এই সার্বজনীন প্রাথমিক অর্থাৎ কি শিক্ষাকে বা প্রাথমিক শিক্ষাকে শিশুর মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা। এবং এই সার্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর যে প্রাথমিক শিক্ষা সেটিকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এবং এখানে যুক্ত থাকবে রাজ্য সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগণ। পরবর্তী প্রশ্ন দেখো, একজন শিক্ষককে বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক বলা হয় কেন? একজন শিক্ষককে আমরা বলে থাকি বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। এর কারণ কি? শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক ইত্যাদি নানা দিকের অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সাহায্য করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই মনুষ্যত্ববোধ বা মূল্যবোধ এগুলিকে জাগ্রত করে তোলেন এবং তাদেরকে পরবর্তীকালে জীবিকা সন্ধানের পথ দেখিয়ে দেন। তাই শিক্ষক মহাশয়কে বলা হয় বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। পরবর্তী প্রশ্ন, গ্লোব। এই গ্লোবকে আমরা ভূগোল ছাড়া অন্য কোন কোন বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? বিগত যে টেটের ইন্টারভিউ হলো সেখানে গ্লোব সম্পর্কিত প্রচুর প্রশ্ন হয়েছে এবং এই প্রশ্নটি সেখানে ছিল যে গ্লোবকে ভূগোল ছাড়া অন্য কোন বিষয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা সকলেই জানি যে ভূগোলের ক্ষেত্রেই একমাত্র প্রধান উপকরণ হিসেবে গ্লোবকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি শিক্ষক মহাশয় সঠিকভাবে এই গ্লোবটিকে ব্যবহার করতে পারেন তাহলে কেবলমাত্র ভূগোল নয় অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রেই তিনি গ্লোবকে ব্যবহার করতে পারবেন। যেমন যদি আমরা বাংলার ক্ষেত্রে দেখি, বাংলা বিষয়ের ক্ষেত্রে যে বিষয়টি যে গদ্য বা পদ্য পড়ানো হচ্ছে সেই লেখকের কোথায় জন্মস্থান, তিনি কোথায় জন্মেছেন বা কোথায় বড় হয়ে উঠেছেন, কোথাও কিছু যদি স্থাপত্য সৃষ্টি করেছেন বা কিছু নির্মাণ করেছেন সেটা আমরা গ্লোবে কিন্তু দেখাতে পারি। আবার ইংরেজি বিষয়ের ক্ষেত্রেও সে একইভাবে আমরা বাংলার মতন সেই পোয়েম বা সেই পোয়েট্রির যে লেখক থাকবেন তার জন্মস্থান ইত্যাদি আমরা জানাতে পারি। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা ধরি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কোনো গদ্য বা পদ্য আমরা পড়াই সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছেন ও তার জোড়াসাঁকো, কোথায় শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, এই সমস্ত জিনিসগুলি আমরা গ্লোবের সাহায্যে দেখাতে পারি। এবার গণিত বিষয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? গণিত বিষয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ধারণা দিতে পারি। আমরা অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলিকে দেখিয়ে সংখ্যাগুলি ধারণা দিতে পারি বা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যোগফল, বিয়োগফল ইত্যাদির মাধ্যমে আমরা গণিতের ক্ষেত্রে এই গ্লোবটিকে ব্যবহার করতে পারি। আবার ইতিহাসের ক্ষেত্রে কোন সম্রাট কোথায় সাম্রাজ্য স্থাপন করেছিলেন বা কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন, কোথায় পলাশী যুদ্ধ হয়েছিল, এমনকি ইতিহাসের বিভিন্ন ধরনের আমরা ঘটনাগুলি কোথায় কোথায় হয়েছিল সেই সমস্ত জায়গাগুলিকে গ্লোবে চিহ্নিত করতে পারবো। এবং পরিবেশের ক্ষেত্রে পরিবেশ বিষয়টি পড়ানোর সময় আমরা পরিবেশের কোনো দূষিত জায়গা বা ঘন অরণ্য যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গাগুলিকে আমরা গ্লোবে চিহ্নিত করতে পারি বা ঘন জনবসতিপূর্ণ এলাকা, স্বল্প জনবসতিপূর্ণ এলাকা ইত্যাদি জিনিসগুলো আমরা গ্লোবের মাধ্যমে কিন্তু দেখাতে পারবো। এইভাবে আমরা ভূগোল ছাড়াও অন্যান্য এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু গ্লোবকে ব্যবহার করতে পারি। পরবর্তী দেখো, জাতীয় সাক্ষরতা মিশন কি? এই
যে জাতীয় সাক্ষরতা মিশন বা ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই জাতীয় সাক্ষরতা কর্মসূচিটির ঘোষণা করেছিলেন, যার লক্ষ্য ছিল 2007 সালের মধ্যে সাক্ষরতার হার 75% অর্জন করা। এবং এখানে এই জাতীয় সাক্ষরতা মিশনের সনদ ছিল 35 থেকে 75 বছর বয়সী অশিক্ষিতদের কার্যকরী সাক্ষরতা প্রদান করা। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? এই অনুন্নয়ন বা স্ট্যাগনেশন, যার ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্যাগনেশন। অনুন্নয়ন বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় যে কোনো একটি শ্রেণীতে শিক্ষার্থীরা বারবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে অনেক বছর ধরে একই ক্লাসে থেকে যায়, যার ফলে তাদের যে অন্তর্নিহিত সম্ভাবনা সেটিও ব্যাহত হয় এবং তাদের পিছনে যে ব্যয়িত শ্রম, অর্থ এবং সময় নষ্ট হয় এবং অন্যান্য অনেক ক্ষেত্রে উন্নতি কিন্তু ব্যাহত হয়। শিক্ষাক্ষেত্রে এটিকেই আমরা বলবো অনুন্নয়ন বা স্ট্যাগনেশন। অর্থাৎ শিক্ষার্থীরা বারবার অকৃতকার্যতার দরুন একই ক্লাসে থেকে যাওয়ায় তাদের মধ্যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলি কিন্তু সঠিকভাবে প্রস্ফুটিত হয় না এবং তাদের পিছনে ব্যয়িত শ্রম, সময়, অর্থ সবই কিন্তু ব্যয়িত হলেও সেগুলোর কোনো মূল্য থাকে না। শিক্ষাক্ষেত্রে এটিকে আমরা বলবো অনুন্নয়ন বা স্ট্যাগনেশন। পরবর্তী প্রশ্ন দেখো, হান্টার কমিশনের অপর নাম কি? এই যে হান্টার কমিশন, এটি হয়েছিল 1881-82 সালে। হান্টার কমিশন বা উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন, এটি ছিল আধুনিক ভারতের সরকারিভাবে প্রথম শিক্ষা কমিশন, এই হান্টার কমিশন। এবং এই উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন, এটি হান্টার কমিশন নামে কিন্তু অধিক পরিচিত এবং সরকারিভাবে অফিসিয়াল এর নামকরণ করা হয়েছিল ইন্ডিয়ান এডুকেশন কমিশন। ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যা বেশিরভাগ কিন্তু হান্টার কমিশন নামেই খ্যাত। এটি 1882 সালে গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের অপর নাম কি? এই যে কোঠারি কমিশন, এর অপর নাম হলো ন্যাশনাল এডুকেশন কমিশন। এবং এটি যদি প্রশ্ন করা হয় যে স্বাধীনোত্তর ভারতে কবে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, তার উত্তর হবে 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই। অর্থাৎ কোঠারি কমিশন ছিল স্বাধীনোত্তর ভারতের ভারতীয় শিক্ষা কমিশন। এবং এই কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর ভি.এস. কোঠারি। সভাপতি ছিলেন ডক্টর ভি.এস. কোঠারি। সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়েক। এবং এই কোঠারি কমিশনের প্রস্তাবিত যে প্রতিবেদনটি ছিল সেটি ছিল 692 পৃষ্ঠার। কোঠারি কমিশনে কিন্তু যে একাডেমিক স্ট্রাকচারটি বর্ণনা করা হয়েছিল সেটি ছিল 10+2+3। অর্থাৎ যদি এটি প্রশ্ন করা হয় যে শিক্ষা পরিকাঠামো 10+2+3 এটি কোন কমিশনে করা হয়েছিল, সেটি উত্তর হবে কোঠারি কমিশন। এবং যে ত্রিভাষা সূত্র সেটি কিন্তু কোঠারি কমিশনই সুপারিশ করেছিল। কোঠারি কমিশনে শিক্ষা দুটি লক্ষ্যের কথা বলেছে। একটি হলো ভাষার বিকাশ, অর্থাৎ ভাষাবোধের বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এবং দ্বিতীয় ছিল জাতীয় সংহতিবোধ গঠন করা, অর্থাৎ ভারতের যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে যাতে জাতীয় সংহতিবোধের ধারণাটি আসে, সেই জন্য কোঠারি কমিশন সুপারিশ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, স্কুল গুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশনে যে সুপারিশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে পাশাপাশি অবস্থিত কিছু সংখ্যক স্কুল, এগুলিকে নিয়ে কিন্তু একটি জোট গঠন করার কথা বলা হয়েছে। একই অঞ্চলে অবস্থিত, পাশাপাশি অবস্থিত যে সমস্ত স্কুল রয়েছে সেগুলোকে নিয়ে জোট গঠন করার কথা বলা হয়েছে, যাকে বলা হচ্ছে স্কুলগুচ্ছ বা জোট। এবং এই স্কুলগুচ্ছ বা জোটের মধ্যে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলি কিন্তু যুক্ত থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, SUPW কি? SUPW এর ফুল ফর্ম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অর্থাৎ বাংলায় যাকে বলবো সামাজিক
উপযোগী উৎপাদনশীল কর্ম এবং এটি কোঠারি কমিশনে কিন্তু সুপারিশ করা হয়েছিল। এসইউপিডব্লিউ সুপারিশ করা হয়েছিল কোঠারি কমিশনে।